আসছে কয়েক ঘন্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। খার্ক দখলের হুমকি, ভয়ঙ্কর জবাব দেবে কি খামেনির দেশ? আমেরিকায় হামলার বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে ইরানের সাধারণ নাগরিকরা। চুপ না থাকার ঘোষণা, হামলা হলে অস্ত্র হাতে নেবে কি তারা? ভারতের মুসলিম ও বাংলাভাষী বিদ্বেষের খবর বিশ্ব মিডিয়ায়। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাল্টাপাল্টি সংঘর্ষে মাঝে এবার আসছে কয়েক ঘন্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিলেন ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সহ তেল সম্পদের দখল নেয়ার। ইরান লক্ষ্য করে দ্বিতীয় দিনের মতো মার্কিন হামলার মাঝেই নতুন করে এসব হুমকি দিলেন ট্রাম্প। কড়া জবাব দিচ্ছে ইরানও। দিনের শুরুতে শুধু কুয়েত আর বাহরাইনেই অন্তত 3টি বিমান ঘাঁটি সহ কমপক্ষে 18টি মার্কিন অবস্থানে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমন অবস্থায় আবারও পুরোপুরি বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। নতুন করে কি যুদ্ধ শুরু? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধের হামলা বললেও এটি তেহরানের অনড় অবস্থানের বিপরীতে নাস্তানাবুদ এক নেতার নাজেহাল দশা আড়ালের চেষ্টা বলছেন অনেকে। শান্তি চুক্তি সইয়ের জন্য তেহরানকে বাধ্য করতে কঠোর হামলার হুঁশিয়ারির পরই শুরু হয় হামলা। যদিও শান্তি চুক্তি মাত্র কয়েকদিনের মধ্যে সই হচ্ছে এমন ঘোষণা গত এপ্রিল থেকে কমপক্ষে 38 বার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ভেস্তে যাচ্ছে কি শান্তি চুক্তির সম্ভাবনা? মধ্যপ্রাচ্যে আগের থেকে আরও বিস্তৃত আকার নিতে যাচ্ছে কি ইরান যুদ্ধ? ইরানের স্থানীয় সময় বুধবার রাত 12:45 হামলা শুরু হয়। ইরানের গণমাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস, কেশম দ্বীপ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর সিরিক, মিনাব সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্স হ্যান্ডেলে জানিয়েছে অপ্রত্যাশিত আর ধারাবাহিক আগ্রাসনের জবাব দিতে ইরানের বিভিন্ন অবস্থানে হামলা হয়েছে। পাশাপাশি আগের দিন বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরে ইরানের ড্রোন হামলার দাবি নাকচ করেছে সেন্টকম। পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের অন্তত 18টি মার্কিন অবস্থানে 2 দফায় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জানানো হয়েছে সমুদ্র আর আকাশপথে কুয়েতের আলী আল সালেম আর আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। এতে মার্কিন বাহিনীর F-15, F-16 আর F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ইরানের অন্তত 20টি ড্রোন ধ্বংসের দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। শত্রুর হামলা প্রতিরোধে রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন ক্ষেপণাস্ত্র আর ড্রোন লক্ষ্যভ্রষ্ট করতে চালু হয়েছে জ্যামার। আবারও হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। নয়া ঘোষণা আমলে না নেয় 2টি জাহাজে হামলার খবরও দিয়েছে আইআরজিসি। ইরানের হামলাকে তোয়াক্কা না করার ভাব দেখালেও বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। নিজেদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করতে ইরানকে সতর্ক করে সম্মিলিত বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ সহ 22টি দেশ, যেখানে বলা হয়েছে সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করছে ইরানের হামলা। এদিকে ইরানে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ওমানের সিনাস বন্দরে ভারতের আরেকটি জাহাজে আগুন লেগেছে। এর আগে ওমান সাগরে ভারতের একটি জাহাজে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত 3 জন নাবিক নিহতের খবর নিশ্চিত করেছে নয়াদিল্লি। এ নিয়ে গত এক সপ্তাহে ওই অঞ্চলে ভারতের 3টি জাহাজে হামলা হলো। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ফুটবল বিশ্বকাপের আমেজের মাঝে ইরানের হামলার চরম উত্তেজনায় ফুঁসছে তেহরানের সাধারণ মানুষ। তাদের সাফ কথা, অন্যায় আচরণের মুখে এবার আর চুপ থাকা নয়, আঘাত এলে পাল্টা আঘাতই একমাত্র পথ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
আমেরিকার ক্রমাগত চাপ আর হুমকির মুখে ইরানের সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ। তেহরানের বাসিন্দাদের সাফ কথা, মার্কিন ও ইসরায়েলি সরকারের চালানো অন্যায় হামলা ও শত্রুতার মুখে আর চুপ করে বসে থাকা যায় না। আঘাত এলে পাল্টা আঘাত করাই এখন একমাত্র পথ। বহুদিন থেকেই নানা রকম নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন ও তার পুরনো মিত্র তেল আবিব, যার জেরে অভ্যন্তরীণ সংকটে চরমভাবে জর্জরিত ইরান। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলায় ভেঙে পড়ার একেবারেই নিকটে রয়েছে দুই পক্ষের মধ্যকার চলমান যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দেখাচ্ছে ইরানি জনগণ। যখন কেউ আপনার সাথে অন্যায় আচরণ করে বা অহেতুক কড়া ভাষায় কথা বলে, তখন আপনাকেও উপযুক্ত জবাব দিতে হবে। আপনি চুপচাপ দাঁড়িয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। কোনো দ্বন্দ্ব তো আর নরম সুরে সমাধান হয় না। এই ঝামেলা যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। আমি চাই আমাদের দেশের মানুষ, সরকার এবং পুরো পৃথিবী যেন শান্তিতে থাকে। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক থাকুক, আমি সেটা অবশ্যই চাই, কিন্তু ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হবে কিংবা অন্য পক্ষ গায়ের জোর খাটিয়ে আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে আর বাধ্য হয়ে সেটা মেনে নিতে হবে, এমন শর্তে সম্পর্ক হবে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ। সম্প্রতি একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরান সীমান্তে রাডার ও প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার এমন আগ্রাসী আচরণের জবাব দিতে দেরি করেনি ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত ও বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে মোট ২২টি মার্কিন লক্ষ্যবস্তুতে একযোগে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অনেক ইরানি মনে করেন বিশ্বকাপের পরপরই বড় আকারে যুদ্ধ শুরু হতে পারে, তবে আঘাত এলে পাল্টা আঘাতের কোনো বিকল্প নেই। সামনে যেহেতু বিশ্বকাপ ফুটবল, আমার মনে হয় না আগামী ১ মাসের মধ্যে এই সংঘাত আর বড় আকার ধারণ করবে। কিন্তু বিশ্বকাপের পর যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে। আমাদের জবাবটা হওয়া উচিত সমানে সমান। আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। সবকিছুর পরেও তারা যদি যুদ্ধের পথ পরিহার করে আলোচনার টেবিলে ফিরে আসে, আমার মতে সেটাই হবে উভয় পক্ষের জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান ও আমেরিকার মধ্যে এবারের সংঘর্ষই সবচেয়ে বড় ও ভয়াবহ। এই পাল্টাপাল্টি হামলা একটি সাময়িক যুদ্ধবিরতিকেই ধ্বংস করেনি, একই সঙ্গে চলমান আলোচনাকেও ফেলেছে হুমকির মুখে। বিশ্লেষকেরা বলছেন, কখনো যুদ্ধের হুমকি, কখনো সমঝোতার আলাপ। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন স্ববিরোধী অবস্থান নস্যাৎ করে দিচ্ছে টেকসই শান্তি চুক্তির সকল সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মাথা ও ব্রেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছে ইরানের সাধারণ নাগরিকরা। তারা বলছে, ইরান যুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকতেই নানা অজুহাতে খামেনির দেশে হামলা চালাচ্ছে আমেরিকা। তাদের অভিযোগ, যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একই ভুল বারবার করছেন। আমেরিকার অযৌক্তিক দাবি ইরান কখনোই মেনে নেবে না বলেও সাফ জানিয়েছে খামেনির দেশের মানুষ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কেন ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র? এটা কি শুধুই হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিশোধ, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের বড় কোনো স্বার্থ? ইরানের দাবি, হেলিকপ্টারকে ইস্যু করে মূলত মিত্র ইসরায়েলকে সহায়তা করতে এবং আমেরিকা তার নিজস্ব স্বার্থ রক্ষা করতেই ইরানে হামলা চালাচ্ছে। অবশ্য বিশ্লেষকদের মতে, হরমুজে অস্থির পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করায় মার্কিন ব্যর্থতা ঢাকতে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ থেকে বের হতে মরিয়া আমেরিকার সামনে বিকল্প সম্মানজনক পথ খুবই কম। তাই হামলার মাধ্যমে ইরানকে চাপে রেখে শান্তি চুক্তি করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। কেননা মার্কিন প্রেসিডেন্ট খুব ভালোভাবেই জানেন, ইরানের দাবি মেনে চুক্তি করলে তা আমেরিকার ব্যর্থতা হিসেবে দেখা হবে। ট্রাম্পের এই দুর্বলতা বুঝতে পেরে ইরানও কঠোর অনড় পদক্ষেপ নিতে আগ্রহী। সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র সরে না দাঁড়ালে হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। ফলে আমেরিকা ও ইরান যখন কেউ কাউকে ছাড় দিতে নারাজ, যখন না যুদ্ধ না শান্তি অবস্থা, যখন হুমকি পাল্টা হুমকি আর পাল্টাপাল্টি সংঘাত চলছেই, তখন যুদ্ধ আরও দীর্ঘ হবে, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। শুধু বিশ্লেষক নয়, সাধারণ ইরানিরাও মনে করছেন, এই যুদ্ধে নিজেদের ব্যর্থতা ঢাকতেই চুক্তির নামে আদতে ইসরায়েলের স্বার্থ রক্ষার পায়তারা করছে আমেরিকা। তাদের অভিযোগ, যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একই ভুল বারবার করে আসছেন। এই ভুল তাকে এমন এক চোরাবালিতে ফেলে দিয়েছে, যেখান থেকে তিনি আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না বলে মত ইরানি জনগণের।
আমার মনে হয় ট্রাম্প তার ব্রেন নেতানিয়াহুকে হস্তান্তর করে দিয়েছে আর এই বিশাল ভুল তাকে চোরাবালিতে ফেলেছে। এরই মধ্যে এটা প্রমাণিত। আমরা আলোচনায় আগ্রহী হলেও তারা যুদ্ধ করতে চায়। এই পরিস্থিতিতে আলোচনায় সমাধান সম্ভব নয়। তবে ইরানের মাটিতে আবারও হামলা চালিয়ে এমনকি নতুন করে যুদ্ধ শুরু করেও আমেরিকার প্রেসিডেন্ট কোনো কিছু আদায় করতে পারবে না বলে মত তেহরানের বাসিন্দাদের। ইরানকে আত্মসমর্পণের খেলায় আমেরিকা ৪৭ বছর ধরে ব্যর্থ হয়ে আসছে, এবারও ব্যর্থ হবে বলে মনে করছেন তারা। ৪৭ বছরের প্রথম দিন থেকেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, যাকে আমি যুদ্ধ নয় আক্রমণ বলি। আমেরিকার উদ্দেশ্য হলো ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা, যা এই গত ৪৭ বছরে ঘটেনি। ট্রাম্পের অযৌক্তিক দাবিগুলো ইরানের জনগণ কখনো মেনে নেবে না, আর ট্রাম্পও নেতানিয়াহুর বুদ্ধিতেই চলবে। তাই এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি। ইরানের নাগরিক ও বিশ্লেষকদের মতে পরমাণু ও হরমুজ ইস্যুতে ছাড় দেবে না ইরান। সেই সাথে জব্দ থাকা অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত ইরানের শান্তি চুক্তিতে রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার বিশ্বকাপের জমকালো আসর শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে ইরানকে দ্রুত বহিষ্কারের দাবি তুলেছে খোদ ইরানের প্রবাসী নাগরিক ও বিরোধীদের একটি বড় অংশ। তাদের অভিযোগ, ইরানের ফুটবল ফেডারেশন এখন দেশটির বিশেষ সামরিক বাহিনীর পুতুল হিসেবে কাজ করছে। তবে ইরানের সাধারণ নাগরিকরা বলছে, এমন অভিযোগ কেবল মার্কিন মদতপুষ্ট দেশটির নির্বাসিত নেতা রেজা পাহলভির অনুসারীদের। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইরানকে নিষিদ্ধ করা হবে আন্তর্জাতিক ফুটবল থেকে, এমনকি দেশটির জাতীয় ফুটবল দলকেও অবিলম্বে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে দাবি উঠিয়েছে একদল প্রবাসী ইরানি নাগরিক এবং ইসলামী সরকারের বিরোধী পক্ষের একটি অংশ। এরা সংখ্যায় অনেক কম, আর এসব ইরানিদের বেশিরভাগই রেজা শাহ পাহলভির অনুসারী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের দাবি, ইরানের ফুটবল ফেডারেশন এখন স্বাধীন নয়, বরং এটি সেনাবাহিনী ও সরকারের বিশেষ অংশ দ্বারা নিয়ন্ত্রিত। খোদ ইরানি হয়েও নিজ দলের বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়ে কি যুক্তি দিচ্ছেন আন্দোলনকারীরা? আমরা ফিফার কাছে দাবি জানাচ্ছি যেন তারা ইরানের ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে, কারণ এই ফেডারেশন সরাসরি ইরানের বিশেষ সামরিক বাহিনী IRGC এর প্রভাবে চলে। এটা ফিফার নিয়মনীতির স্পষ্ট লঙ্ঘন। ইরানের ফুটবল ফেডারেশন এখন পুরোপুরি এই বাহিনীর ছায়াতলে কাজ করছে। সেখানে খেলাধুলা আর রাজনীতি আলাদা কিছু নয়। স্টেডিয়াম হলো ইরানের এমন এক জায়গা যেখানে লাখ লাখ ইরানি মানুষ একসাথে জড়ো হতে পারে এবং নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে। আর ঠিক এই কারণেই ফুটবল এবং খেলাধুলাকে নিয়ন্ত্রণে রাখা এবং দমনপীড়ন চালানোর জন্য সামরিক বাহিনী এটিকে তাদের প্রধান লক্ষ্য বানিয়ে নিয়েছে। সিটি হলের সামনে এমন সব ক্রীড়াবিদদের ছবি নিয়ে হাজির হয়েছিলেন বিক্ষোভকারীরা, যাদেরকে ইরানের ইসলামী সরকার হত্যা বা নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, ইরান সরকার ফিফার আইন লঙ্ঘন করে খেলাধুলার উপর রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। ফিফার নিয়ম বলছে, কোনো দেশের ফুটবল সংস্থায় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ কিংবা খামিনি সরকারের বিরোধিতা করা অনেক প্রবাসী ইরানি অবশ্য মনে করেন, তাদের দেশ নিয়ে নাক গলানোর অধিকার কোনো বিদেশি শক্তির নেই। যে কোনো শাসন ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে পুরোপুরি ইরানের জনগণের ওপর নির্ভর করা উচিত, কোনো বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে নয়। এই ধরনের বিদেশি আক্রমণ বা বোমাবর্ষণ ইরানের সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। উল্টো এটি দেশের ভেতরে ইরান সরকারের অবস্থানকে আরও শক্তিশালী ও মজবুত করবে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে খোদ আন্দোলনকারীদের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ চান এই টুর্নামেন্টে ইরানকে কোনোভাবেই যেন খেলতে দেয়া না হয়, আবার কেউ কেউ মনে করেন দেশের ভেতরের রাজনৈতিক সংকটের সমাধান খেলার মাঠের বাইরে থেকেই হওয়া উচিত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নজিরবিহীন ভাঙনের মুখে দাঁড়িয়ে ভারতের জাতীয় রাজনীতিতে টিকে থাকার লড়াই এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়ে শেষ পর্যন্ত কংগ্রেসকে আঁকড়ে ধরেই ঘুরে দাঁড়াতে চাচ্ছে তৃণমূল নেতৃত্ব। বিস্তারিত মির ফাজিল রাব্বির ডেস্ক রিপোর্টে। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज
রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছুই নেই, আছে শুধু পরিস্থিতি। আর সেই পরিস্থিতির চাপেই এবার দিল্লির হাত ধরতে বাধ্য হচ্ছেন কলকাতার দিদি। পশ্চিমবঙ্গে যখন নিজের দলের বিধায়ক আর কাউন্সিলরদের নজিরবিহীন বিদ্রোহের আগুনে পুড়ছে তৃণমূলের ঘর, ঠিক তখনই দিল্লির দরবারে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে নিজের বিধায়কদের কাছ থেকে এক পূর্ণাঙ্গ বিদ্রোহের মুখে পড়েছেন মমতা। মার খাচ্ছেন তার দলের কাউন্সিলর ও স্থানীয় নেতারা। এমন সংকটময় পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছেন। ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোট ইন্ডিয়ার একটি মেগা বৈঠক হয়। সেখানে সশরীরে উপস্থিত ছিলেন মমতা ও অভিষেক। পরদিন দিল্লির বিখ্যাত জনপথ বাংলায় সোনিয়া গান্ধীর বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি একান্ত বৈঠক করেন। 10 জুন পুনরায় জনপথে রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল তৃণমূলের ভবিষ্যৎ এবং জোটের রাজনীতি। অতীতে কংগ্রেসের নেতৃত্বের কড়া সমালোচনা করলেও এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, অতীত তিক্ততা ভুলে কংগ্রেসকেই এখন বিরোধী জোটের অ্যাঙ্কর বা মূল চালিকা শক্তি হিসাবে দায়িত্ব নিতে হবে। সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একে অপরকে জড়িয়ে ধরার উষ্ণ ছবি শেয়ার করে কংগ্রেস বার্তা দিয়েছে যে বিপদের দিনে তারা পুরনো সম্পর্ককে পুনরুজ্জীবিত করছে। গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সবকিছু এক ঝটকায় বদলে গেছে। পশ্চিমবঙ্গে এবার আছড়ে পড়েছে প্রবল বিজেপি ঝড়। ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় তৃণমূল মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে। এই বিপর্যয় সামনে আসতেই দলের নেতৃত্ব, বিশেষ করে অভিষেকের বিরুদ্ধে তীব্র অভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হয়। এরই মধ্যে শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জনেরও বেশি বিধায়ক মমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন। নয়াদিল্লির প্রবীণ সাংবাদিকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী মমতাকে ২টি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। একটি হল মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের জাতীয় সহসভাপতি করা হবে, অপরটি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদকের পদ। এর বিপরীতে অভিষেকের পক্ষ থেকেও কিছু প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম হল মমতাকে রাজ্যসভায় পাঠানো এবং মল্লিকার্জুন খার্গের পরিবর্তে তাকে উচ্চকক্ষের বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের তৈরি ৩ দশকের পুরনো দলটিকে বিদ্রোহীদের হাত থেকে বাঁচানোর জন্য মমতার সামনে এখন সেরা বিকল্প হল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। এতে করে একদিকে যেমন তিনি জাতীয় রাজনীতিতে নিজের ভূমিকা ধরে রাখতে পারবেন, অন্যদিকে দলছুট হওয়ার হাত থেকে রক্ষা পাবেন তার রাজনৈতিক উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ক্রমেই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে। গাজা, ইরান, লেবানন ও সিরিয়াকে ঘিরে ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে এবারে সরাসরি তুরস্কের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার দাবি, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং তুরস্ক সহ পুরো বিশ্বের জন্যই হুমকিতে পরিণত হয়েছে। হিজাল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার ভাষায়, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন আর শুধু গাজা, লেবানন বা সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি তুরস্কের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তিনি সতর্ক করেছেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক হয়ে উঠছে। 10 জুন তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহিংস নেটওয়ার্কের কর্মকাণ্ড লেবানন ও সিরিয়াকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যার প্রভাব এখন তুরস্কের নিরাপত্তার উপরও পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া ও লেবাননের স্থিতিশীলতা তুরস্কের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই তুরস্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক। গাজা, লেবানন এবং ইরানকে ঘিরে ইসরায়েলি আগ্রাসনের জোর বিরোধিতা করে আসছে আঙ্কারা। এসবের জেরে ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক এবং আন্তর্জাতিক আদালতগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।
এরদোয়ান তার বক্তব্যে শুধু লেবানন ও সিরিয়ার প্রসঙ্গেই থেমে থাকেননি। তিনি অভিযোগ করেন ইসরায়েল আফ্রিকার বিভিন্ন দেশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য গোপন প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসে বিভেদ ও উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কিছু ছোট রাষ্ট্র ও গোষ্ঠী নিজেদের সক্ষমতার চেয়ে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েলের বিশৃঙ্খলার নৌকায় উঠে পড়েছে এবং পূর্ব ভূমধ্যসাগরে অবাস্তব স্বপ্নের পেছনে ছুটছে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বিরোধী জোট ও কৌশলগত তৎপরতার প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক কিংবা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ণ করা হলে আঙ্কারা খুব কঠোর জবাব দেবে। ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও সাহসী করে তুলছে। তাদের আন্তর্জাতিক আইন ও নিয়মের সীমার মধ্যে ফিরিয়ে আনা গোটা বিশ্বেরই যৌথ দায়িত্ব। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেন। একই সঙ্গে কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা, হামাসকে সমর্থন, রাজনৈতিক বিরোধীদের দমন এবং ভিন্নমত দমনের অভিযোগও তোলেন এরদোয়ানের বিরুদ্ধে। এরদোয়ান ও নেতানিয়াহুর এই বাগযুদ্ধ এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, পাল্টা হামলা এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবলই দুই নেতার কূটনৈতিক সংঘাত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সংঘর্ষের পূর্বাভাস? একদিকে তুরস্ক বলছে ইসরায়েলের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে, অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের সামরিক অভিযান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতা হলো, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রতিটি নতুন বক্তব্য, প্রতিটি নতুন হুমকি এবং প্রতিটি নতুন সামরিক পদক্ষেপ বিশ্বকে আরও একটি অজানা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই কারণেই এরদোয়ানের সতর্কবার্তা এখন শুধু আঙ্কারার নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সামরিক বাজেট ও ব্যয় সংক্রান্ত মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক হুমকির মুখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট ও সম্পদ বরাদ্দে সরকার ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার জমা দেয়া পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, দেশকে রক্ষার জন্য এই সময়ে যে ধরনের বাজেট প্রয়োজন তা নিশ্চিত করতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয়। তারা এই বিষয়ে শুরু থেকে অনীহা প্রকাশ করে আসছে বলেও অভিযোগ তার। কয়েক মাস ধরে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে ব্যয় সংক্রান্ত মতবিরোধের কারণে সরকারের বহুল প্রত্যাশিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা গেল বছর থেকে আটকে আছে। এই কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।